চতুর্থ অধ্যায়ে 118টি মৌলের চার্ট দেওয়া আছে। অধ্যায় হচ্ছে কি পর্যায় সারণী। এই যে দেখো আমি বের করে দেখাচ্ছি তোমাদের, এই যে পর্যায় সারণী। এই সারণীতে 118টি মৌলের নাম দেওয়া আছে। এদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর কত, পর্যায় গ্রুপ সব এখানে লেখা আছে। তো এইগুলো নিয়ে আমরা তৃতীয় অধ্যায় শেষ করে চতুর্থ অধ্যায় পরে আলোচনা করব। এই যে 118টি মৌলিক পদার্থ, এদেরকে প্রকাশ করার জন্য প্রতীক ব্যবহার করা হয়েছে। যেমন ধরো প্রথম বড়টা হচ্ছে কি হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক কি এইচ। অণু কি পরমাণু কি? আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই বলা হয় কি পরমাণু। যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেনের যদি পরমাণু বলো তাহলে পরমাণু কি সেটা হচ্ছে কি এইচ। আর যদি বলা হয় হাইড্রোজেনের অণু তখন কি বলবা H2। এখানে কিন্তু হাইড্রোজেনের অণুর ভিতরে দুইটা পরমাণু আছে, H প্লাস H। হাইড্রোজেনের দুইটা পরমাণু মিলেমিশে হয়ে গেল H2, একটা অণু। তাহলে অণু কি বলছে সংজ্ঞায়? দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলা হয়। এই যে রাসায়নিক, তারা কিন্তু যুক্ত হয়েছে অবশ্যই রাসায়নিক বন্ধনের মাধ্যমে। এই পড়াটা আছে তোমাদের আবার পঞ্চম অধ্যায়ে। এটা একটা সমযোজী বন্ধনের মাধ্যমে তারা আবদ্ধ হয়। তা আগে বলেছি কেমিস্ট্রি এমন একটি অধ্যায় যা একটি অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের সম্পর্ক আছে। কাজে কোনো অধ্যায় স্কিপ করে তুমি পার পাবা না। প্রত্যেক অধ্যায় তোমাকে ভালো করে সতর্কতার সহিত পড়তে হবে। তো তোমাদের আশা করি পরমাণু আর অণু সম্পর্কে ধারণা হয়েছে। এইভাবে তোমরা অক্সিজেন, অন্যান্য মৌল সম্পর্কে ধারণা লাভ করবা পরে। মৌলের প্রতীক আছে দেখো, হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের O, নাইট্রোজেনের N। এইভাবে দেখো ল্যাটিন নাম থেকে কিছু আসছে, এগুলো তোমরা পারবা। তোমাদের আজকে আমি বলেছিলাম ইলেকট্রন বিন্যাস করে কিভাবে কিভাবে ধাতু অধাতু নির্ণয় করা যায় সেই বিষয়ে কিছু লেকচার দিব। তো মূল পয়েন্টে আসি। দেখো এখানে ভোরের পরমাণু মডেল। অনেক বিজ্ঞানী অনেক মডেল এখানে বইয়ে লিখেছেন, দেখা যাচ্ছে। রাদারফোর্ডের পরমাণু মডেল সবাই পড়ে নিবা। তারপরে ভোর পরমাণু মডেল, দেখো অধ্যায়ের নাম হচ্ছে কি পরমাণুর গঠন। এই যে আমি বৃত্তাকার কক্ষপথ আঁকালাম, এটা হচ্ছে পরমাণুর একটা স্ট্রাকচার। প্রত্যেক পরমাণু এইভাবে বিভিন্ন পরমাণুর বিভিন্ন কক্ষপথ থাকে। আমি যদি বলি এই প্রথম কক্ষপথকে বলা হয় কি এস। আচ্ছা, এটা হচ্ছে কে শেল, এটা এল শেল, এটা এম, এটা হচ্ছে কি এন শেল। কে শেলে উপশক্তি স্তর থাকে এস, তারপর এসপি, এসপিটি, এসপিডিএফ। দেখো এখানে প্রধান কক্ষপথ হচ্ছে কি কি কে, এল, এম, এন। তারপরে এখানে আমি কক্ষপথ 1, 2, 3, 4টা কক্ষপথ এখানে এঁকেছি। তারপরে 5 নাম্বার থাকবে কি কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এরকম যাবে। সর্বোচ্চ 8টা কক্ষপথ হতে পারে। তোমাদের বইয়ে 4টা কক্ষপথ আছে, আমি তাই আঁকালাম। এখানে এগুলো হচ্ছে প্রধান কক্ষপথ।
তারপর দেখো লিখেছি উপশক্তি স্তর, উপশক্তি স্তর হচ্ছে কি এস পি ডি এফ। তো দেখো কে শেলে থাকে হচ্ছে কি এস, কে শেলে থাকে কি 1s, এল শেলে থাকে কি 2s 2p, এম শেলে 3s 3p 3d, এন শেলে 4s 4p 4d 4f। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কে শেলে নিচের কে শেলে কয়টি উপশক্তি স্তর আছে, একটি 1s, অ্যান্সার হয়ে গেল। এল শেলে কয়টি উপশক্তি স্তর আছে, দুইটি 2s 2p। সকলে মুখস্থ করে নিবা এস এসপি এসপিডি এসপিডিএফ। বিজ্ঞানী বোরের তথ্য অনুসারে প্রতিটি প্রধান কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টুয়াইস এন স্কোয়ার, যেখানে এন সমান কক্ষপথের সংখ্যা, কক্ষপথের নম্বর। তাহলে আমরা দেখি এখানে কে ষোল হচ্ছে 1 নম্বর কক্ষপথ। যখন n সমান 1 হলে তাহলে কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, তাহলে কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন করে থাকতে পারে 2 × 1 স্কোয়ার সমান 2 × 1 সমান 2। যদি n এর মান আমরা 2 ধরি তাহলে n2 মানে এল শেল বোঝাচ্ছে, তাহলে এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 2 স্কোয়ার 8টি। 3 হলে 3 নাম্বার শেল মালি হচ্ছে এম শেল 3 স্কোয়ার, তারপর 2 × 9, তৃতীয় শেলে সর্বোচ্চ থাকতে পারে 18টি। এখানে বলা হয়েছে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি, 18টির বেশি থাকতে পারবে না তৃতীয় শেলে, এটা 18টির কম হইতে পারবে, একটাও হইতে পারবে। আচ্ছা n সমান 4 হলে তাহলে 4 নাম্বার শেল মানে n শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 16 32টি। এই ছিল প্রত্যেক শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো দেখতে পাচ্ছ তোমরা যে প্রথম শেল কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি, 2টি, 2টির বেশি কখনোই এই 1 নাম্বার শেলে ইলেকট্রন থাকতে পারবে না। হ্যাঁ, একটি থাকতে পারবে, কম থাকতে পারবে, কিন্তু 2টির বেশি থাকতে পারবে না, তিনটি হতে পারবে না। দেখো 2 নাম্বার শেলে এই শেলে থাকবে কয়টি ইলেকট্রন, 8টি, 8টির বেশি থাকতে পারবে না, 8টির কম হতে পারে, একটা হতে পারে, 2টা হতে পারে। এইভাবে সকলেই বুঝে নাও যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 1 নাম্বার শেলে 2টি, 2 নাম্বার 8টি, 3 নাম্বার 18টি, 4 নাম্বারে 32টি। এইভাবে সূত্র অনুসারে তাহলে দেখো এভাবে তোমরা হিসাব করে নিও, খুবই সহজ এগুলা। এখন দেখো আমরা জানতে পাইলাম যে কে এর মান তাহলে কত, কেতে কয়টা থাকে ইলেকট্রন, 2টি, এটা থাকে কয়টি, 8টি, এমে থাকে কয়টি, 18টি,
আর এনে থাকে কয়টি 32টি। তাই যদি হয় মানে কেতে থাকে ইলেকট্রন কয়টি 2টি, একটা 2টা। এলে কটা থাকে 8টি, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এল সেটা থাকতে পারে ইলেকট্রন 8টি। এখানে ইলেকট্রনকে আমরা এই যে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করতেছি, এগুলো হচ্ছে কী বোঝাচ্ছে? ইলেকট্রন। সবাই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে দ্বিতীয় অধ্যায় পড়েছ যে পরমাণুর কক্ষপথে থাকে ইলেকট্রন, আর ভিতরে থাকে কি? প্রোটন প্লাস নিউট্রন। এর ভিতরে আছে প্রোটন প্লাস নিউট্রন। এই প্রোটন প্লাস নিউট্রন মিলে হয় কি? ভর সংখ্যা, এবং এটা কি? নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্র। তো এই বিষয়ে বলতে চাই না, তোমরা দ্বিতীয় অধ্যায় পড়েছ। তাহলে এসপি ডিএফ এর মান কত? আমরা যে এখানে পড়ব এসপি ডিএফ এর মানটা, এস পি ডি এফ। এস এর মান হচ্ছে 2, পি এর মান 6, ডি এর মান 10, এফ কত? 14। তো এস এর মান 2, পি 6, ডি 10, এফ 14। এই মানগুলা মুখস্থ করে নেবা। এখন দেখাবো কিভাবে এস এর মান 2 হলো। আমরা তো হিসাব করে দেখতে পেলাম যে কে এর মান 2, এল এর মান 8, এম 18, এন 32, কিন্তু এসপিডিএফ এর মান কীভাবে 2, 6, 10, 14 হলো। তো দেখতে পাচ্ছ কেতে থাকে কি? এস। তার মানে এস সমান হচ্ছে কে সমান কি? 2। তার কে সেলে একটি উপশক্তি স্তর আছে, এবং কে সেল এখানে কিন্তু 2টা ইলেকট্রনই আছে, মানে এসতেও আছে তাই। আচ্ছা দেখো এইখানে দেখো এল সেলে আছে কি? এসপি। তার মানে হচ্ছে এস আর পি মিলেমিশে হচ্ছে কি? এল। এখন তুমি এস এর মান বসাও, আর এল এর মানটা কত? দেখো এল এর মানটা হচ্ছে 8। তার মানে পি হচ্ছে 8 - 2 = 6। সকলে লক্ষ্য করো, দেখো যে এল শেল, এখানে এল শেলে আছে এস আর পি, 2টা মিলেমিশে হয় হলো এল শেল। 2টি উপশক্তি স্তর থাকে এই এল শেলে। তাহলে এস প্লাস পি লিখতে পারি = এল। এস এর মান হচ্ছে 2, যা প্রথম কক্ষপথে ছিল এস, এই যে 2। তো মান বসায় আমরা কক্ষপথ করে পির মান পাই 6। তাহলে এস এর মান 2, পির মান 6। এটা হয়ে গেল। ডি কেমনি 10 হলো। এবার খেয়াল করো ডিটা কোথায় শুরু হয়? এই 3 নাম্বার ছিল ডি শুরু হয়। সেখানে দেখো এস, পি আর ডি, 3টি উপশক্তি স্তরের ইলেকট্রনের সমষ্টি হচ্ছে কি? তোমার কি শেল? এম শেল। তো এস এর মান 2, পির মান 6 প্লাস ডি, আর এম শেলে থাকে সর্বমোট কতটি ইলেকট্রন? 18টি। অর্থাৎ ডি এর মান হচ্ছে কত? 10। অর্থাৎ এই যে এখানে ডি থাকবে, যে এই ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 10টি। ডি এর ইলেকট্রন সংখ্যা 10টির বেশি হতে পারবে না। দেখো তারপর এফ এর মানটা কেমনে আসলো? এফটা শুরু হয় কোথায়? 4 নাম্বার শেলে। এস প্লাস পি প্লাস ডি প্লাস এফ ইকুয়াল কত? এগুলা সমষ্টি হচ্ছে কত? এন শেল। দেখো 2, 6, 10, এর মান কত? 32। তো এগুলো যোগ করলে কত হয়? 18। কত পেরেছি? দেখো এফ এর মানটা 32 - 18 = কত? 14।
তাহলে সমান সমান কত 14। এই হলো এসপি ডিএফ এর মান। এই বেসিক্যালি ধারণা তোমাদের দিলাম। এবার আসো আমরা ইলেকট্রন বিন্যাস করব কিভাবে। ইলেকট্রন বিন্যাস করে ধাতু অধাতু নিষ্ক্রিয় গ্যাস চিহ্নিত করব। ইলেকট্রন বিন্যাস কিভাবে করবা, তো দেখো প্রথমে ছিল এস, তারপর এসপি, এসপি ডি, এসপি ডিএফ। তো একটু আগে চিত্রটা বড় করে এঁকেছিলাম, এখন একটু ছোট করে আঁকাই। দেখো এস, এসপি, এসপিডি, এসপিডিএফ। এস হচ্ছে কে সেলে থাকে, এসপি এল, তারপরে এম, তারপরে এন। তোমরা একটু প্র্যাকটিস করো, হ্যাঁ প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে। দেখো প্রথম কক্ষপথে কী ছিল, এস, তারপর সোজাসুজি লিখবা এসপি, এসপিডি, এসপিডি এফ। এটা ছিল প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আচ্ছা পঞ্চমে কি থাকবে, তাহলে এখানে আঁকানো হয় নাই। পঞ্চম কক্ষপথ থাকবে এসপি ডি এফ, বাড়বে না। কক্ষপথ ষষ্ঠ এসপি ডি, সপ্তম এসপি, অষ্টম এস। দেখো এখানে তোমাদের বইয়ে কক্ষপথ আছে 1 2 3 4। আমি 1 2 3 4 5 6 7 8, 8টারও দেখিয়েছি। এবার ইলেকট্রন কিভাবে যাবে, দেখো কক্ষপথগুলিতে ইলেকট্রন কীভাবে যাবে। প্রথমে একটা হেলানো, এসের ওপর তীর নেই, তারপর এই তীরের সমান্তরালভাবে আমরা বাকি তীরগুলো নেই। এস এস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। তো সবাই বাসায় ট্রাই করবা এইভাবে। তুমি প্রথমে ওই চিত্র আঁকাবা, চিত্র তো খুবই সহজ। চিত্র আঁকিয়ে এস, এসপি, এসপিডি, এসপিডিএফ, পুনরায় আবার উল্টা দিকে এসপিডিএফ, এসপিডি, এসপিএস, তারপর এভাবে হেলানোভাবে দাগ দিবা। এখন দেখো ইলেকট্রন বিন্যাসের আহ্বাও নীতি কী। ইলেকট্রন বিন্যাসের আহ্বাও নীতি অনুসারে ইলেকট্রন কীভাবে যাবে, ইলেকট্রন প্রথমে দুর্বল শক্তি স্তরে আগে যাবে এবং ক্রমান্বয়ে শক্তিশালী স্তরে ইলেকট্রন প্রবেশ করে। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আহ্বাও নীতি। দেখো প্রথম তীরে আছে কি এস, তারপরে এস, তারপরে তীরে কি আছে পিএস, তারপরেও আছে পিএস, এই তীরে কি আছে ডিপিএস, এখানেও আছে ডিপিএস, এই তীরে আছে এফডিপিএস, এফডিপিএস, এই তীরে আছে এফডিপিএস। তো সবাই তোমরা মুখস্থ করে নেবে। আমি কিভাবে এগুলো হলো তা বিস্তারিত দেখালাম, তোমাদের বইয়ে আছে। হয়তোবা তোমরা প্রথমেই দেখে ভয় পেয়ে গেছো যে এটা আবার কি তীর দিয়ে দেখানো হয়েছে। এই যে দেখো পৃষ্ঠা হচ্ছে 49, পৃষ্ঠা 49। এই যে দেখো পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি এরকম হবে এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এখানে বলা আছে এবং তীর চিহ্ন দিয়ে এখানে উল্লেখ করা আছে। চিত্র অরবিটালের শক্তির ক্রম, শক্তির ক্রম কে শক্তিশালী। এখন খেয়াল করো এস 1 থেকে 8 পর্যন্ত কক্ষপথে কিন্তু এস থাকে, ক্লিয়ার ধারণা। কক্ষপথ নাম্বার 1 থেকে, এখানে 4টা দেখানো হয়েছে, 1 থেকে 8 পর্যন্ত এস থাকে। দেখো পি থাকে 2 নাম্বার থেকে 7 নাম্বার কক্ষপথ পর্যন্ত পি থাকে, ডি 3 থেকে 6, এফ 4 5 থাকে। এখন নাম্বারিং করব। প্রথম কক্ষপথের এস হচ্ছে কি, এই যেটা 1s, তারপর ক্রমান্বয়ে 2 3
4 5 6 7 8 এস এর নাম্বারিং শেষ। এবার দেখো পি নাম্বারিং, পি শুরু হচ্ছে 2 নাম্বার থেকে। দেখো 2p 3p 4p 5 6 7, 2 থেকে 7 পর্যন্ত পি থাকে। তারপরে দেখো ডি শুরু হয়েছে 3 নাম্বার থেকে, এখানে চিত্রে দেখো 3 নাম্বার থেকে, এখানে নাম্বারিং করেছি ডি 3 থেকে কত 6, তাই দেখো 3d 4d 5d 6d, ডি নাম্বারিং শেষ। এফ শুরু হয়েছে ক নাম্বার থেকে 4 নাম্বার থেকে। এফ কোথায়, এই দেখো 4f 5f, প্রত্যেক উপশক্তি স্তরের নাম্বারিং হয়ে গেল। এখন বলো এই যে উপশক্তি স্তর আছে মানে অরবিটাল, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি, প্রশ্ন করতে পারে নৈমিত্তিক প্রশ্ন, নিচে কোনটি শক্তিশালী সবচেয়ে? তো সবচেয়ে শক্তিশালী হচ্ছে 8s, সবচেয়ে দুর্বল হচ্ছে 1s। এখানে এইভাবে বইয়ের ভিতরে তীর দেওয়া আছে, এখানে লেস দ্যান দেওয়া আছে 1s লেস দ্যান 2s লেস দ্যান 2p, তার মানে দুর্বল শক্তি স্তর থেকে ইলেকট্রন ক্রমান্বয়ে শক্তিশালী স্তরে প্রবেশ করে। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নীতি। তোমরা এইভাবে চিহ্ন দিয়ে দিয়ে সাজিয়ে লিখবা, যদি পরীক্ষা আসে যে শক্তির ক্রমটি লিখো, এইভাবে লিখে দিবা। তো দেখো এই যে ইলেকট্রন বিন্যাসের শক্তির ক্রম, এই সূত্র থেকেই ইলেকট্রন বিন্যাস হয়। আর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই নির্ণয় করা যায় ধাতু অধাতু, এদের যোজনী, নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসই হচ্ছে তোমার কি পর্যায় সারণীর মূল ভিত্তি, যা চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়াবো কিভাবে পর্যায় গ্রুপ বের করা যায়। এখন তোমাদের শেখাবো ইলেকট্রন বিন্যাস কিভাবে করে ধাতু ও ধাতু চিহ্নিত করব। দেখো লেকচার প্রায় শেষের দিকে, সবাই একটু ধৈর্য সহকারে বসো। দেখো আমি আগে সূত্রটা লিখে নেই। সূত্র কি ছিল সবাই লিখবা, এটা সূত্র আকারে শিখবা। সেটা কি ছিল, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডি পিএস এফ ডি পিএস। একদম মুখস্থ করে নিবা, কারণ পরীক্ষার সময় তো তোমার অত ব্যাখ্যা করে এই সূত্রটা বের করার সময় নাই। দেখো জোড়ায় জোড়ায় আছে, 2টা এস 2টা পিএস, 2টা এস 2টা পিএস, ডিপিএস 2টা, এফডিপিএস 2টা। একটা টেকনিক অবশ্যই আছে যে শাহেদ সমান 2 বাই 2 জনে 2টা পিএস রাখছে, তারপর তারা কি করলো 2টা ডিপিএস খুলছে, তারপর কি করলো তারা 2টা এফডিপিএস খুলছে। বাস, যার কৌশলে মনে রাখতে পারো। দেখো আরও মনে রাখতে হবে তোমার এই মানগুলা কি ছিল, দেখো এস পি ডি এফ, এস এর মান 2, P6, D10, এফ হচ্ছে 14। এই যে মান এসপিডিএফ এর মান আর এই সূত্র নিয়েই ইলেকট্রন বিন্যাস হয়। দেখো প্রথম অণুটি হচ্ছে হাইড্রোজেন। তোমরা 1 থেকে কমপক্ষে 30 পর্যন্ত মৌলের নামগুলো মুখস্থ করে ফেলো। হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 1, মুখস্থ করবা। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এই সূত্র হচ্ছে প্রথমে এস, এস এর মান কত 2। আচ্ছা, মানে এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, তাই এস এর মান কত 2। এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 1। তাহলে এই যে যার যার পারমাণবিক সংখ্যা, হ্যাঁ এই সূত্রের উপর দিয়ে পূরণ করতে হয়, এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম। দেখো এখানে 1, তাহলে 1 পুরা করতে এস এর উপর 1 লিখতে হবে। এস এর মান হচ্ছে 2, সেখান থেকে 1 নেওয়া যেতে পারে। এটা হচ্ছে 1s1। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সূত্রের প্রথমে ছিল এস, এস এর মান হচ্ছে 2, মিলে গেল 1s2। এই হচ্ছে হিলিয়ামের বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। এবার দেখো লিথিয়াম, কয়েকটা করলে তোমরা এমনি বুঝবা। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তো সূত্রের প্রথমে আছে এস, এর মান হচ্ছে 2, 3 হলো না। তারপরে হচ্ছে এস এর পর আরেকটা এস নিলাম, তো 3 পুরা করতে 1 লিখতে হয়।
তাহলে 2 আর 1 কত হইল এই 3, এটা 1s, এটা হচ্ছে 2s। তো 1টা হচ্ছে কি কে শেল আর 2 হচ্ছে এল শেল। এখানে যদি 1 নাম্বার বলো, 1 নাম্বার মানে কে শেল, এটাও কে শেল। বেরিলিয়াম 4, তো বেরিলিয়ামের 4 পুরা করতে হবে। দেখো প্রথম আছে এস, এর মান দিলাম 2, তুমি কিন্তু S4 লিখতে পারো না, কারণ এস এর মান হচ্ছে সর্বোচ্চ 2। তো এই 4 তো পুরা করতে হবে, তো আরও তো অক্ষর আছে অনেক, এই অক্ষর লিখে লিখে তুমি এই 4 যার যার সংখ্যা পুরা করবা। আচ্ছা, পরের এস নাও, তো দিলাম 2, তাহলে 2 আর 2 কত হলো 4, 1s 2s, এটা কে শেল, এটা হচ্ছে কি এল শেল। এরপরে দেখো বোরন 5, আচ্ছা এস এস দিলাম, এখান থেকে নিলাম এস এস। বোরনের 5 পুরা করতে এস এর মান সর্বোচ্চ দিলাম 2, এটার দিলাম 2, 4, সর্বোচ্চ মান দিয়ে এখন 5 হলো না, পরবর্তী অক্ষর দাও কত পি। আচ্ছা, পি এর মান হচ্ছে 6, আমার লাগে 5 পুরা করতে লাগে হইলো 1, কারণ 2 আর 2 4 আর 1 5। 1s 2s 2p, কারণ পি শুরু হয়েছে 2 নাম্বার থেকে। 1 হচ্ছে কে শেল আর 2 যারা আছে প্রত্যেকেই এল শেল। কার্বন যদি বলি, কার্বনের কত 6, তো 6 পুরা করো এস এস, পি নিলাম এস এস পি, এটার 2, এটার 2, 4 হয়ে গেল। তো 6 পুরা হতে আর লাগে 2, 2 2 4 2 6, 1s, এটা 2s, এটা 2p, কে শেল এল শেল। এখন তুমি যদি এই সব পরমাণু রাখতে চাও, যেমন হাইড্রোজেন হচ্ছে কি 1s, তার মানে কক্ষপথে একটা ইলেকট্রন, এখানে নির্দেশ করছে ইলেকট্রন একটা, এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। আচ্ছা, হিলিয়াম হচ্ছে কি কক্ষপথ একটা, যেহেতু এখানে 1 আছে, ইলেকট্রন কটা আছে 2টা, দিস ইজ হিলিয়াম। লিথিয়াম কে শেল এল শেল, কক্ষপথ কয়টা 2টা, কেতে আছে ইলেকট্রন কয়টা 2টা, এলে কটা আছে একটা, এটা হচ্ছে কি লিথিয়াম। বেরিলিয়াম 1 নম্বর কক্ষপথে আছে ইলেকট্রন 2টা, এল শেলে কটা আছে 2টা। বোরন কক্ষপথ কয়টা 2টা। প্রথম আছে 2টা, তারপর এল শেলে কটা আছে 1 2 3। এভাবে দেখো কেতে 2টা আছে, এলে 4টা আছে, এভাবে তোমরা আঁকাবা। তো বিষয়টা আরও ইজি হওয়ার জন্য আমি আরও কয়েকটা বিন্যাস করে দেই, তোমরা বাদ বাকিগুলা প্র্যাকটিস করবা। দেখো নাইট্রোজেন 7, এই 7 পুরা করতে হবে এই সূত্র লিখে। তো প্রথমে সূত্র কি ছিল, এস, তারপরে পি। দেখো এস এর মান কত 2, এখানে 7 পুরা করতে তুমি তো এই 7 লিখতে পারো না, কারণ এসের সর্বোচ্চ মানই হচ্ছে 2। এস এর নিলাম 2, 2 দিয়ে 4, আর পির মান থেকে আমরা 3 নিই, পির মান কত 6, কিন্তু 7 পুরা করতে আমার 3 লাগে, 3 লিখলাম। 1s 2s 2p, 1 হচ্ছে কে শেল, 2 হচ্ছে এল শেল। অক্সিজেন এস এস পি, 2 2 4, 8 হইতে লাগে 4, 1s 2s 2p, কে শেল এল শেল। ফ্লোরিন 9, এস এস পি, 2 2 4। প্রথমগুলাতে যার যার সর্বোচ্চ মান দিবা, এবং শেষ কক্ষপথে এই যে এই সংখ্যাটা পুরা হতে যে সংখ্যা লাগবে ওইটাই তুমি লিখবা। যেমন এসে সর্বোচ্চ 2 4, এখন 9 হতে আমার লাগে 5, কিন্তু পির মান কিন্তু 5 না, পির মান হলো 6, আমার 9 হওয়া দরকার, এই জন্য আমরা 5 নিয়েছি। যাই হোক 1s 2s 2p, 1 কে শেল, 2 এল শেল। এবার দেখো নিয়ন 10 নম্বর, এস এস পি, 2 4, আচ্ছা 4 হয়ে গেল, এখানে 10 পুরা করতে 6 লাগে, আর লাস্টে এখন
পির 6 ছিল এবং 10 পুরো করতে আমার 6 লাগে, 6 দিলাম, সর্বোচ্চ মানে হয়ে গেছে 1s 2s 2p। কে শেল এল শেল। দেখুন এই নিয়ন গ্যাসের সর্বশেষ কক্ষপথে মানে এল শেলে 8টা আছে। মনে রাখবা যেসব মৌলের শেষ কক্ষপথে 8টি থাকে ওই মৌলটাই হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে যেসব মৌল রাসায়নিক বিক্রিয়ায় কোনো ক্রিয়াই করে না, বিক্রিয়া করে না, এরা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। এরপর দেখো সোডিয়াম, এগুলো মুছে দেই, সবাই পজ করে দেখে নিবা। সোডিয়াম সংখ্যা হচ্ছে কত 11। তাহলে সূত্র প্রয়োগ করি এস এস পি, এগুলো মান বসিয়ে দিই, সর্বোচ্চ মান 2 2 4 4 আর 6 10। হ্যাঁ এই সূত্র তিনটির সর্বোচ্চ মান দিয়েও কিন্তু 11 পাওয়া গেল না। এই পরের অক্ষরটা হচ্ছে এস লিখলাম 10 আর এখন 11 হইতে লাগে 1। শেষের কক্ষপথে আমার এই যে 11 পূরণ হতে যা লাগবে আমি তাই দেবো। এসের মান কিন্তু 1 না, এসের মান হচ্ছে 2। সকলে মনে রাখো। তাহলে 11 হয়ে গেল 1s 2s 3s। পি শুরু হয় 2 নাম্বার থেকে 2p। কে শেল এল শেল এম শেল। এটা কক্ষপথ কয়টি 3টি। তুমি যদি আঁকাতে যাও ছবিটা 1 2 3, প্রথম কক্ষপথে থাকে কয়টি ইলেকট্রন 2টি, এই যে উপরে 2টি। এল শেলে মানে দ্বিতীয় কক্ষপথে কটা আছে মোট 2 আর 6 8টা আছে। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া ইলেকট্রন আছে। এম শেল 3 নাম্বার শেলে কটা আছে একটা। দিস ইজ সোডিয়াম। এটা হচ্ছে সোডিয়ামের পরমাণু। আর কয়েকটা লিখি দেখো ম্যাগনেসিয়াম সংখ্যা হচ্ছে 12। তাহলে এস এস পিএস দেখো 2 4 10। এখান থেকে নিলাম এস এস পিএস পর্যন্ত নিলাম। 12 হইতে আমার লাগে কত আর 2। 1s 2s 3s 2p। কে শেল এল শেল এম শেল। ম্যাগনেসিয়ামের পরমাণু এরকম হবে, শুধু শেষ কক্ষপথ ইলেকট্রন হবে 2টা। এই হলো তফাৎ সোডিয়ামের সঙ্গে। এরপর দেখো অ্যালুমিনিয়াম 13 এস এস পিএস 2 4 10 2 12। দেখো এস এস পিএস পর্যন্ত নিছি 12 হয়েছে, কিন্তু আমার দরকার কত 13। তাহলে আর একটা অক্ষর নিয়ে নেই, পিএস এর পরে কি আছে ডি। এস এস পিএস পি সরি পি আছে, পিএস এখানে 2টা আছে। তাহলে এই পি থেকে আমরা 1 নিয়ে নিই, তাহলে 12 আর 1 13। 1s 2s 3s 2p 3p। 1 হচ্ছে কে শেল, 2 যারা আছে প্রত্যেকে এল শেল, 3 যারা আছে প্রত্যেকে এম শেল। তো তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস 30 পর্যন্ত করবা। যদি কারো কোনো বস্তু সমস্যা হয় তো সবাই অবশ্যই কমেন্টসে জানাবা। আর সরাসরি তোমরা ফোনও করতে পারো যে কোনো সমস্যায় 017236411616। তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমরা কিভাবে ধাতু অধাতু যোজনী নির্ণয় করতে পারবা সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে 2 মিনিটে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে দেখো ধাতু, ধাতুর শেষ কক্ষপথে দেখো ইলেকট্রন থাকে কয়টি। ধাতুর শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 1 অথবা 2 অথবা 3। এখন তুমি দেখো তো সোডিয়ামের শেষে কটা আছে ইলেকট্রন একটা, দ্যাট মিনস এটা কি ধাতু। ম্যাগনেসিয়ামের 2টা তাও ধাতু। অ্যালুমিনিয়ামের কটা আছে 3টাই কিন্তু এখানে ধাতু। মানে 1টা 2টা 3টা ইলেকট্রন যদি শেষ কক্ষপথে থাকে তাহলে এরা কি ধাতু। আচ্ছা অধাতু তুমি বুঝবা কি দিয়া। এই ধাতু অধাতু তুমি যদি না শিখে যাও তাহলে পঞ্চম অধ্যায়ে তুমি রাসায়নিক বন্ধন করতে গিয়ে সমস্যায় পড়বা, কারণ সেখানে কিন্তু ধাতু অধাতু চিনতেই হবে, তা না হলে তুমি আয়নিক বন্ধন সমযোজী বন্ধন চিনবা না। আচ্ছা অধাতু চিনবা হলো লাস্টে থাকবে 5 অথবা 6 অথবা 7। 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে। যেমন আমি যদি তোমাদের উদাহরণ দেখিয়ে দিই 5 6 7 কাদের হয়, দিয়ে একটা উদাহরণ প্রয়োগ করি।
যেমন ধরো ক্লোরিন, এর সংখ্যা হচ্ছে 17, তাহলে কি এস এস পি এস পি 2 4 10 12, প্রত্যেকের সূত্রের প্রত্যেকের অক্ষরের সর্বোচ্চ মান দিয়েছে এবং লাস্ট অক্ষরটা এই 17 পূরণ করবো, তাহলে কত হয়েছে 10 12 17 হয়তো 5 লাগে, তাহলে এই পিতে আমরা 5 নিব, 1s 2s 3s 2p 3p, কে শেল এল শেল এম শেল। তো দেখো তো এই যে ক্লোরিন এর শেষ কক্ষপথ ইলেকট্রন মোট কটা আছে? 7টা আছে। মানে এম শেলে কটা আছে? 7টা আছে। সর্বশেষ প্রধান কক্ষপথ, সাব কক্ষপথ না, প্রধান কক্ষপথ এম শেলে কটা আছে? 7টা। এই 7টা, তার মানে কি বুঝতে পারতেছ? এটা হচ্ছে অধাতু। এটা কি? ক্লোরিন, দিস ইজ অধাতু। 6 কার হয়? যেমন ধরো অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের সংখ্যা কত ছিল? 8। এটা করেছি একটাকে আবার রিপিট করে দেখো, এস এস পি 2 4 8 হইতে লাগে আরও 4, 1s 2s 2p, এক হচ্ছে কে শেল, 2 যারা আছে প্রত্যেকে এল শেল। এখন খেয়াল করো তো এল শেলে ইলেকট্রন কয়টি আছে? 6টি আছে। তাহলে এটা কি? অধাতু। এভাবে 5টাও আছে। এখন দেখো অর্ধপরিবাহী কোনটা? অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী চিহ্ন হলো সর্বশেষ প্রধান কক্ষপথে ইলেকট্রন থাকবে 4টা। যেমন ধরো কার্বন, কার্বনের সংখ্যা কত? 6, তাহলে এস এস পি 2 2 4 6 হতে লাগে আর 2, 1s 2s 2p, এক হচ্ছে কে, 2 হচ্ছে এল শেল। দেখো লাস্টে কটা আছে? 4টা। তো 4টা হলে কি? সেটা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে এই কার্বনটা হচ্ছে কি? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হচ্ছে কখনো ধাতু কখনো অধাতু নিয়ে আচরণ করে। এটা ধাতুও না অধাতুও না। তারপর দেখো আরেকটা উদাহরণ দেখা, যেমন ধরো সিলিকন, এর সংখ্যা হচ্ছে 14, এস এস পি এস এস পি, আর টেস্ট নেই, 2 4 10 12, তো 14 মিলো না। পি এর পরের অক্ষর কি আছে? আবার পি, তাহলে 2 4 10 12 আর 2 14, 1s 2s 3s 2p 3p, কে শেল এল শেল এম শেল। তো দেখো তো এই সিলিকনের সর্বশেষ প্রধান কক্ষপথে এম শেলে কটা আছে ইলেকট্রন? মোট 4টা আছে। তাহলে সিলিকন একটি কি? অর্ধপরিবাহী। এভাবে তোমরা ধাতু অধাতু অর্ধপরিবাহী চিনবা। আর একটা মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি? যে সব মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা থাকবে। একটু আগে তোমাদের নিয়ম দেখাইছি, লাস্টে 8টা হলে কি? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস যে সব মৌলের সর্বশেষ প্রধান কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। তবে হ্যাঁ, একটা মৌল আছে, সেটা হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামের শেষে থাকে 2টা, এটা মনে রাখবা। আর বাকি সকল নিষ্ক্রিয় গ্যাসে 8টি করে ইলেকট্রন থাকে। এই হচ্ছে মৌল চেনার উপায়। ধাতু অধাতু অর্ধপরিবাহী নিষ্ক্রিয় গ্যাস, এগুলা পর্যায় সারণীতে প্রত্যেকটা আইটেমের মৌলগুলা পৃথক পৃথকভাবে গ্রুপে দেওয়া আছে। যেমন নিষ্ক্রিয় গ্যাস দেওয়া আছে গ্রুপ 18-তে, গ্রুপ 1-এ আছে তোমার ক্ষার ধাতু, 2-এ মৃৎ ক্ষার ধাতু। এভাবে গ্রুপ আলাদা করে দেওয়া আছে, যা পরবর্তী লেকচারে তোমাদেরকে বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও অনেক বড় হয়ে গেছে হয়তোবা। আজ এ পর্যন্তই। আগামী পর্বে তোমাদের আরও মজার ভিডিও নিয়ে আসবো। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।